শিশুদের পড়াশোনা এই বিষয়টা নিয়ে ভাবতে গেলেই অনেক অভিভাবকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিভাবে শুরু করব, মনোযোগটা ধরে রাখবো কি করে, পড়াশোনাকে কিভাবে একটা যুদ্ধের ময়দান না বানিয়ে একটা আনন্দের অভিজ্ঞতা বানানো যায়। আজ আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আর এর জন্য আমাদের হাতে বেশ কিছু দারুণ উপাদান আছে। আচ্ছা। একটি হলো বাচ্চাদের পড়া শেখানোর ওপর একটা বেশ বিস্তারিত নির্দেশিকা। আচ্ছা। আরেকটি শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মের একটি ব্লগ, ওখানে মনোযোগ বাড়ানোর কৌশল নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। আচ্ছা। সাথে একটা ইউটিউব ভিডিওর কিছু অংশ আছে যা একদম বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরে। আমাদের আজকের মিশনটা তাহলে পরিষ্কার। আমরা শুধু কতগুলো টিপস বা কৌশলের তালিকা তৈরি করতে বসিনি, বরং এই সব তথ্যসূত্র ঘেঁটে আমরা বোঝার চেষ্টা করব শিশুর শেখার প্রক্রিয়াটার পেছনের মনস্তত্ত্বটা কি। চলুন গভীরে গিয়ে দেখি শেখার প্রক্রিয়াটাকে একটা চাপিয়ে দেওয়া কাজ থেকে একটা সম্মিশ্রণ অভিযানে কিভাবে পরিণত করা যায়। আচ্ছা, যে কোনো কিছু শুরু তো হয় ভিত্তি দিয়ে, আর পড়াশোনার ভিত্তি হলো পড়তে শেখা। একদম। আমাদের প্রথম তথ্যসূত্র বলছে এটা শুধু অক্ষর চেনা নয়, এর সাথে শিশুর পুরো চিন্তার জগৎ আর সামাজিক দক্ষতাও জড়িয়ে আছে। আর এর প্রথম ধাপ হিসেবে বলা হয়েছে ভাষার একটা পরিবেশ তৈরি করার কথা। কথাটা শুনতে সহজ লাগছে, কিন্তু এর গভীরতাটা ঠিক কোথায়? এর গভীরতাটা হলো আনুষ্ঠানিক শিক্ষা শুরুর অনেক অনেক আগে থেকেই শিশুর মস্তিষ্ককে ভাষার জন্য প্রস্তুত করে তোলা। পরিবেশ তৈরি মানে শুধু বই পড়ে শোনানো নয়। ধরুন, একটা বাচ্চা খেলছে, আপনি তার খেলার ধারা বর্ণনা করছেন। যেমন, ওয়াও, তুমি তো লাল ব্লকটার ওপর একটা নীল ব্লক রাখলে। কিংবা ধরুন, একসাথে বারান্দায় দাঁড়িয়ে আছেন, একটা রিক্সা চলে গেল, আপনি বললেন, দেখো রিক্সাটা টুং টাং করে ঘন্টা বাজাচ্ছে। এই যে ছোট ছোট কথাগুলো, আচ্ছা, এগুলো শিশুর মস্তিষ্কে একটা ভাষার মানচিত্র তৈরি করে দেয়। সে বুঝতে শুরু করে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজের একটা নাম আছে, একটা শব্দ আছে। তার মানে অক্ষর শেখানোর আগে শব্দের একটা বিশাল ভাণ্ডার তার মাথায় জমা হচ্ছে। দারুণ ব্যাপার। এরপর আসে আসল কাজটা, অক্ষর চেনানো। এখানে ফনিক্স বা অক্ষরের ধ্বনির উপর খুব জোর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ছোটবেলায় তো আমরা অয়ে অজগর আসছে তেড়ে এভাবেই শিখেছি। তাহলে এই ধ্বনি দিয়ে শেখার পদ্ধতিটা কি বেশি কার্যকর? এটা একটা চমৎকার প্রশ্ন। দেখুন, অয় অজগর পদ্ধতিতে শিশু একটা অক্ষরকে একটা ছবির সাথে যুক্ত করতে শেখে। ঠিক। কিন্তু ফনিক্স বা ধ্বনিভিত্তিক পদ্ধতিতে সে অক্ষরের আসল শক্তিটা ধরতে পারে। সে শেখে যে ক অক্ষরটার নিজস্ব একটা ধ্বনি আছে, ক। যখন সে ক, ল, ম এই তিনটি অক্ষরের ধ্বনি ক, ল, ম একসাথে করতে শেখে, তখন সে নিজে থেকে কলম শব্দটা তৈরি করতে পারে। ও আচ্ছা, এটা একটা আবিষ্কারের মতো। সে তখন শুধু মুখস্থকারী থাকে না, একজন ডিকোডার বা পাঠোদ্ধারকারী হয়ে ওঠে। পাঠোদ্ধারকারী, এই শব্দটা দারুণ। তার মানে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে সে নতুন শব্দ নিজে নিজে পড়তে পারবে। আর এখানেই হয়তো সহজ আর পরিচিত শব্দ দিয়ে শুরু করার গুরুত্বটা চলে আসে, তাই না? যেমন মা, বাবা, জল। একদম। প্রথম দিকের এই সাফল্যটা খুব জরুরি। একটা শিশু যখন প্রথমবার জল শব্দটা নিজে পড়তে পারে, তখন তার চোখে যে আনন্দ আর আত্মবিশ্বাস দেখা যায়, সেটাই তাকে পরের কঠিন শব্দগুলো পড়ার সাহস যোগায়। শুরুতে যদি তাকে কঠিন কোনো শব্দ দেওয়া হয় আর সে ব্যর্থ হয়, তাহলে পড়ার প্রতি একটা ভয় তৈরি হতে পারে। প্রথম ধাপটা হলো তাকে এটা বিশ্বাস করানো যে আমিও পারি। বেশ, তাহলে আমরা ভাষার পরিবেশ তৈরি করলাম, ফনিক্স দিয়ে অক্ষরের শক্তি চেনানো হলো, আর সহজ শব্দ দিয়ে তার আত্মবিশ্বাসও বাড়িয়ে দিলাম। কিন্তু এরপরই তো আসল চ্যালেঞ্জটা আসে, তাই না? মনোযোগ ধরে রাখা। এই আত্মবিশ্বাস নিয়ে তাকে পড়ার টেবিলে অন্তত 10 মিনিটের জন্য বসিয়ে রাখা। শিক্ষক বাতায়নের ব্লগে রুটিনের কথা বলা হয়েছে, কিন্তু এই ডিজিটাল যুগে যেখানে বাচ্চাদের মনোযোগ কেড়ে নেওয়ার মতো হাজারটা জিনিস আছে, সেখানে একটা সাদামাটা রুটিন কি আসলেই কার্যকর? দেখুন, ব্লগের সবচেয়ে আকর্ষণীয় দিকটা রুটিন শব্দটা নয়, বরং রুটিনটা কিভাবে তৈরি করতে বলা হয়েছে সেটা। আচ্ছা, কৌশলটা হলো শিশুর সাথে বসে তাকে সাথে নিয়ে রুটিনটা বানানো। তাকে জিজ্ঞেস করা, তুমি কখন পড়তে বসতে চাও, বিকেলে খেলার আগে নাকি পরে? এই ছোট্ট একটা প্রশ্ন পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। কিভাবে?
যখন সে নিজে তার পড়ার সময়টা বেছে নেয় তখন এটা আর মায়ের চাপিয়ে দেওয়া কোনো নিয়ম থাকে না। এটা তার নিজের নেওয়া একটা সিদ্ধান্ত হয়ে যায়। ও, এটা তার মধ্যে দায়িত্ববোধ তৈরি করে। সে তখন পড়াশোনাকে বাইরের কোনো কাজ হিসেবে দেখে না, নিজের কাজ বলে মনে করে। বাহ, এটা তো একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল। চাপিয়ে দেওয়া কাজকে নিজের দায়িত্বে রূপান্তর। কিন্তু শুধু রুটিন থাকলেই তো হবে না, তাই না? বাচ্চাটা কোথায় বসে পড়ছে, চারপাশের পরিবেশটা কেমন, সেটাও তো বিরাট একটা ব্যাপার। অবশ্যই, পড়ার পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। তথ্যসূত্রগুলো বলছে পড়ার জায়গাটা হওয়া উচিত শান্ত আর গোছানো। কিন্তু এর চেয়েও শক্তিশালী একটা পরামর্শ আমার চোখে পড়েছে। কি সেটা? অনেক সময় অভিভাবকরা বাচ্চাকে পড়তে বসিয়ে পাশে বসে নিজেরা মোবাইল ফোন ব্যবহার করেন। এটা হয়তো তারা করেন বাচ্চাকে সঙ্গ দেওয়ার জন্যই, কিন্তু অজান্তেই তারা একটা বার্তা দিয়ে দেন। কি সেই বার্তা? যে আমার হাতে থাকা এই স্ক্রিনটা তোমার বইয়ের চেয়ে বেশি আকর্ষণীয়। এটা তো ভাবার মতো বিষয়। আমি নিজেও হয়তো এই ভুলটা করি। তাহলে এর সমাধান কি? সমাধানটা খুব সহজ কিন্তু অসম্ভব কার্যকর। অভিভাবক যদি পাশে একটা বই বা পত্রিকা নিয়ে বসেন, তাহলে শিশু শেখে যে পড়া শুধু ছোটদের কাজ নয়, এটা বড়দেরও কাজ। এটা একটা আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ অভ্যাস। সে তার সবচেয়ে বড় অনুকরণীয় ব্যক্তি, মানে তার বাবা মাকে যা করতে দেখে সেটাই শেখে। এটা হাজারটা উপদেশের চেয়েও শক্তিশালী। এটা সত্যি একটা শক্তিশালী ভাবনা। আচ্ছা, সময় নিয়ে একটা প্রশ্ন আছে। একটা তথ্যসূত্র বলছে দিনে 10-15 মিনিট পড়ার অভ্যাস করাতে। আবার অন্য জায়গার বলা হচ্ছে 1 ঘন্টা পর 10 মিনিটের বিরতি দিতে। কোনটা ঠিক? দুটোই ঠিক, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। মানে? একেবারে ছোট বাচ্চার জন্য, যার পড়ার অভ্যাসটাই তৈরি হয়নি, তার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাত্র 10-15 মিনিট বসার অভ্যাস করানোই বড় ব্যাপার। আচ্ছা, এখানে মূল লক্ষ্য হলো ধারাবাহিকতা। আর যে বাচ্চাটা কিছুটা বড় এবং 1 ঘন্টা পড়ার মতো অবস্থায় আছে, তার জন্য বিরতির ধারণাটা আসে। ও ঠিক, কিন্তু সেই বিরতিতে কি করা হচ্ছে সেটাও তো গুরুত্বপূর্ণ। একদম। হ্যাঁ, এই বিষয়টা আমারও চোখে পড়েছে। বলা হয়েছে বিরতির সময় মোবাইল বা টিভি দেখা যাবে না। কেন? কারণ এতে নাকি মস্তিষ্ক বিশ্রাম পায় না। ঠিক তাই। টিভি বা মোবাইলের স্ক্রিন থেকে যে দ্রুত পরিবর্তনশীল আলো আর শব্দ আসে, তা মস্তিষ্ককে শান্ত করার বদলে আরও উত্তেজিত করে তোলে। ফলে 10 মিনিটের বিরতির পর সে যখন পড়তে ফেরে, তার মন আরও বেশি বিক্ষিপ্ত থাকে। এর চেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকা বা একটু এদিক ওদিক হেঁটে আসা অনেক বেশি কার্যকর। এতে মস্তিষ্ক আসলেই বিশ্রাম পায় এবং নতুন তথ্য গ্রহণের জন্য তৈরি হয়। বেশ, তাহলে আমরা মনোযোগের জন্য রুটিন, পরিবেশ আর সঠিক বিরতির কৌশলগুলো পেলাম। কিন্তু সব নিয়ম মানার পরেও তো পড়াশোনা একঘেয়ে লাগতেই পারে। বিশেষ করে যখন কোনো কঠিন বিষয় আসে। আমাদের তথ্যসূত্রগুলো কি শিক্ষাকে আনন্দদায়ক করার কোনো উপায় বাতলে দিয়েছে? অবশ্যই, এবং এখানেই সবচেয়ে সৃজনশীল আইডিয়াগুলো পাওয়া যায়। একটা বড় ধারণা হলো খেলার মাধ্যমে শেখা। খেলার মাধ্যমে? হ্যাঁ, যেমন কতগুলো অক্ষর কার্ড দিয়ে শিশুকে বলা হলো নতুন নতুন শব্দ তৈরি করতে, কিংবা অঙ্কের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য তার প্রিয় খেলনাগুলো ব্যবহার করা হলো। যেমন, তোমার কাছে 5টা গাড়ি আছে, আমি আরও 2টো দিলাম, এখন মোট কয়টা হলো? আচ্ছা আচ্ছা। এতে সে খেলার ছলে এমন কিছু শিখে ফেলে যা বই দেখে শিখতে তার হয়তো অনাগ্রহ ছিল। অর্থাৎ শেখার প্রক্রিয়াটাকে একটা খেলার মতো করে তোলা, যেখানে কোনো চাপ নেই, শুধু মজা আছে। আর বইয়ের বাইরের জগৎ থেকে শেখার আইডিয়াটাও তো চমৎকার। একটা উৎসে দেখলাম চিড়িয়াখানায় নিয়ে গিয়ে পশু পাখি চেনানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এটা খুবই কার্যকর। কারণ শিশু যখন বইয়ে বাঘের ছবি দেখে আর ব আকারে বা ঘ বানান করে পড়ে, তখন সেটা তার জন্য একটা বিমূর্ত ধারণা। তা তো বটেই। কিন্তু যখন সে চিড়িয়াখানায় গিয়ে সত্যিকারের বাঘের গর্জন শোনে, তার বিশাল আকার দেখে, তখন বাঘ শব্দটা তার মস্তিষ্কে একেবারে গেঁথে যায়। এটা হলো মাল্টি সেন্সরি লার্নিং বা বহু ইন্দ্রিয় ব্যবহার করে শেখা। সে দেখছে, শুনছে, অনুভব করছে। এই শেখাটা অনেক বেশি স্থায়ী হয়। একইভাবে টিভি বা ছবিতে দেশের প্রধানমন্ত্রীকে দেখিয়ে চেনানো হলে সাধারণ জ্ঞানের পড়াটা আর মুখস্থ করতে হয় না, ওটা একটা পরিচিত মুখ হয়ে যায়। আর প্রশংসা, প্রায় সবকটা তথ্যসূত্রই প্রশংসা আর উৎসাহ দেওয়ার কথা বারবার এসেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে,
বলুন। অতিরিক্ত প্রশংসা কি শিশুকে আত্মতুষ্টিতে ভোগাতে পারে, বা এমনও হতে পারে যে সে শুধু প্রশংসার জন্যই পড়বে? এটা একটা দারুণ পর্যবেক্ষণ। তথ্যসূত্রগুলো যে প্রশংসার কথা বলছে সেটা কিন্তু ঢালাও প্রশংসা নয়। তুমি তো জিনিয়াস, এই ধরনের প্রশংসা আসলে তেমন কাজে আসে না। তাহলে কেমন প্রশংসা? বরং সুনির্দিষ্ট কাজের প্রশংসা করতে হবে। যেমন, বাহ, এই কঠিন শব্দটা তুমি নিজে নিজে বানান করে পড়ে ফেলেছ, তোমার চেষ্টাটা দারুণ ছিল। এখানে আপনি তার বুদ্ধির প্রশংসা করছেন না, তার চেষ্টার প্রশংসা করছেন। ও আচ্ছা, চেষ্টার প্রশংসা করা হয় তখন শিশু শেখে যে চেষ্টা করলেই ভালো ফল পাওয়া যায়, সে কঠিন কাজে ভয় পায় না। তার মানে প্রশংসাটা হবে প্রক্রিয়া কেন্দ্রিক, ফলাফল কেন্দ্রিক নয়। আর পছন্দের খাবার বানিয়ে দেওয়ার মতো পুরস্কারের ব্যাপারে কি বলা যায়? এটা কি এক ধরনের ঘুষ হয়ে গেল না? হ্যাঁ, এটা ব্যবহারের ওপর নির্ভর করে। যদি এটা প্রতিদিনের ঘটনা হয় তাহলে পড়াশোনাটা লেনদেনের মতো হয়ে যেতে পারে, পড়লে খাবার পাবো নইলে না। ঠিক। কিন্তু যদি এটা বিশেষ কোনো সাফল্যের পর আসে, যেমন পুরো সপ্তাহ রুটিন মেনে পড়ার পর সপ্তাহান্তে তার পছন্দের খাবারটা রান্না করা হলো, তখন সেটা একটা উদযাপন হয়ে ওঠে। এটা শেখায় যে কঠোর পরিশ্রমের পর উদযাপন করাটা একটা আনন্দের বিষয়। তাহলে আমরা যা যা আলোচনা করলাম, ফনিক্স, রুটিন, খেলার মাধ্যমে শেখা, এই সব কিছুর মূল উদ্দেশ্য তো একটাই, যেন শিশু যা পড়ছে তা গভীরভাবে বুঝতে পারে, শুধু তোতা পাখির মতো মুখস্থ করা নয়। একদম। আর এই গভীর বোঝাপড়া তৈরির জন্য একটা খুব সহজ কিন্তু কার্যকর কৌশলের কথা বলা হয়েছে। কি সেটা? শিশুকে একটা গল্প পড়ে শোনানোর পর তাকে সেই গল্প নিয়ে প্রশ্ন করা। যেমন, আচ্ছা, খরগোশটা কেন দৌড়ে হেরে গেল, বা তোমার কি মনে হয় কচ্ছপটা জেতা ঠিক হয়েছে? এই প্রশ্নগুলো তাকে গল্পের গভীরে নিয়ে যায়। সে শুধু ঘটনার বর্ণনা শোনে না, ঘটনার কারণ এবং ফলাফল নিয়ে ভাবতে শেখে। সমালোচনামূলক চিন্তার ভিত্তি। ঠিক তাই, এটাই সমালোচনামূলক চিন্তার বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ভিত্তি তৈরি করে দেয়। আর এই পুরো প্রক্রিয়ায় পরিবারের ভূমিকার ওপর শিক্ষক বাতায়নের ব্লকটিতে খুব জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে পড়াশোনার দায়িত্বটা একা মায়ের উপর চাপিয়ে না দিতে। এটা বাস্তবে কিভাবে কাজ করতে পারে? এটা একটা সামাজিক পরিবর্তনও বটে। যখন বাবা অফিস থেকে ফিরে খেলার ছলে বাচ্চার সাথে অঙ্কের ধাঁধা নিয়ে বসেন, কিংবা দাদা দাদি তাদের ছোটবেলার গল্প বলার মাধ্যমে ইতিহাস বা নৈতিকতার শিক্ষা দেন, তখন পড়াশোনাটা আর একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট ঘরের কাজ থাকে না। এটা পুরো বাড়ির একটা সংস্কৃতির অংশ হয়ে যায়। একদম। শিশু বুঝতে পারে শেখাটা একটা আনন্দদায়ক এবং সার্বক্ষণিক প্রক্রিয়া, যেখানে সবাই জড়িত। এতে তার একঘেয়েমি কাটে এবং সে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন আঙ্গিকে শিখতে পারে। আর স্কুলের ভূমিকা, সহপাঠীদের সাথে পড়ার প্রভাবটা কেমন? স্কুলের পরিবেশটা খুব জরুরি। যখন একটা শিশু দেখে যে তার বন্ধু একটা কবিতা সুন্দরভাবে বলতে পারছে, তখন তার মধ্যেও ভালো করার একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। ঠিক। আবার সে যখন তার চেয়ে একটু পিছিয়ে থাকা বন্ধুকে সাহায্য করে, তখন তার নিজের আত্মবিশ্বাস বাড়ে। এই সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন শেখার একটা বড় অংশ। সবশেষে প্রযুক্তির ব্যবহার নিয়ে একটা দ্বিধা আমার চোখে পড়েছে। আচ্ছা। একটা উৎস বলছে শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করতে, অডিও বুক শোনাতে, আবার শিক্ষক বাতায়নের ব্লকটি শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখার কথা বলছে। একজন অভিভাবক হিসেবে কোনটা অনুসরণ করা উচিত? এই আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী পরামর্শ দুটো আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। এখানে মূল শব্দটা হলো ব্যবহারের ধরন। ব্যবহারের ধরন। হ্যাঁ, যখন একটা শিশু ঘন্টার পর ঘন্টা অনিয়ন্ত্রিতভাবে ইউটিউবে কার্টুন দেখে, তখন সেটা তার মনোযোগ এবং সৃজনশীলতা নষ্ট করে। এটা হলো প্রযুক্তির নিষ্ক্রিয় ব্যবহার। অন্যদিকে আপনি যখন তাকে সাথে নিয়ে একটা নির্দিষ্ট শিক্ষামূলক অ্যাপে মাত্র 15 মিনিটের জন্য অক্ষরে খেলা খেলেন, তখন সেটা হলো প্রযুক্তির সক্রিয় এবং নিয়ন্ত্রিত ব্যবহার। তার মানে প্রযুক্তি ভালো বা খারাপ নয়। ঠিক। প্রশ্ন হলো, আমরা সেটাকে শিশুর শেখার জন্য একটা টুল বা উপকরণ হিসেবে ব্যবহার করছি, নাকি তাকে ব্যস্ত রাখার একটা সহজ উপায় হিসেবে ব্যবহার করছি। পরিষ্কার একটা ব্যাখ্যা। সবশেষে ব্লগটিতে জ্ঞান বৃদ্ধির জন্য একটা দোয়া শেখানোর কথা বলা হয়েছে, রব্বি জিদনি ইলমা। এর তাৎপর্যটা কি? এর অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এই ছোট্ট প্রার্থনাটা শিশুর মধ্যে একটা সুন্দর মনোভাব তৈরি করতে পারে। সে বুঝতে শেখে যে জ্ঞান একটা ঐশ্বরিক দান এবং এটা বিনয়ের সাথে চাইতে হয়। এটা তার মধ্যে শেখার প্রতি একটা আজীবন শ্রদ্ধা এবং আগ্রহ তৈরি করতে সহায়তা করতে পারে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা উঠে এলো তা হলো,
শিশুর পড়াশোনা আসলে কতগুলো কৌশলের সমষ্টির নয়, এটা একটা দর্শন। শিশুর জন্য ভাষার একটা জগৎ তৈরি করা, তার হাতে শেখার নিয়ন্ত্রণ কিছুটা তুলে দেওয়া, শিক্ষাকে খেলা আর বাস্তবতার সাথে জুড়ে দেওয়া, এবং পুরো পরিবার মিলে একটা শেখার সংস্কৃতি তৈরি করা। এটাই মূল কথা। আর সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য আর প্রশংসা। একদম। এই কৌশলগুলো শিশুদের পড়াশোনার ভিত্তি মজবুত করতে নিঃসন্দেহে সাহায্য করবে। তবে আমাদের আজকের এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। এই সমস্ত কৌশল আর পদ্ধতি প্রয়োগ করার সময় আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমরা শিশুর নিজস্ব কৌতূহলকে নষ্ট করে দিচ্ছি না? কিভাবে তার ভেতরের স্বাভাবিক জিজ্ঞাসাগুলোকে আমরা শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে পারি, যাতে সে কেবল পরীক্ষায় ভালো করার জন্য না শেখে, বরং শেখার প্রক্রিয়াটাকেই ভালোবাসতে শুরু করে?